অনেক হরমোনের কারণে কিন্তু ডিপ্রেশন হয়, বিশেষ করে থাইরয়েড হরমোনের সমস্যা। নিজের সম্পর্কে কারো ধারণা খুব লো হয়, যেটা কারো বলি লো সেলফ এস্টিম। এখান থেকে কিন্তু ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি কারো বায়োলজিক্যাল ফ্যাক্টর পজিটিভ থাকে, পরবর্তীতে আবার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো অনেক বেশি নেগেটিভ ভাবে যদি ওনার প্রভাব পড়ে, তাহলে ডিপ্রেশনের মাত্রা অনেক তীব্র হতে পারে এবং ডিপ্রেশন অনেক বেশি কষ্টদায়ক হতে পারে। অনেকেই বলেন ডিপ্রেশন হবার মতো আমার কোনো কারণ নেই, ডিপ্রেশন কেন হবে, আমার ডিপ্রেশন কেন হলো। আসলে ডিপ্রেশন কেন হয় এই বিষয় নিয়ে আমি আজকে বলবো। প্রথমে বলতে চাই, ডিপ্রেশন অনেক কারণে হতে পারে। যদি এক নম্বর কারণ বলি, সেটি হচ্ছে জেনেটিক কারণ। তার মানে যদি বাবা মা বা ভাই বোনের কারো ডিপ্রেশন থাকে, তাহলে বলা হয়ে থাকে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা প্রায় 40% বেড়ে যায়। আবার শুধু বাবা মার থাকলেই যে হবে ব্যাপারটা এমন নয়, আবার বাবা মার না থাকলে হবে ব্যাপারটা এমনও নয়। যদি বাবা মার ছিল বা জেনেটিক ইতিহাস আছে, সেক্ষেত্রে যদি ওনার পরবর্তী জীবনটা খুব ভালো যায়, কোনো স্ট্রেস বা কনফ্লিক্ট না থাকে, সেখানে ডিপ্রেশন নাও হতে পারে। আবার বাবা মার নাই কিন্তু অনেক বেশি মানসিক চাপে বা কষ্টের মধ্যে আছে, সেখানেও কিন্তু ডিপ্রেশন হতে পারে। আবার দেখা যায় জেনেটিক মিউটেশনের মাধ্যমে কিন্তু জেনেটিক চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ ডিপ্রেশন হবার জন্য জেনেটিক ফ্যাক্টর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে যে বিষয়টা হচ্ছে, গবেষণায় দেখা যায় যাদের ডিপ্রেশন হয় তাদের ব্রেনের মধ্যে অনেক নিউরোকেমিক্যাল চেঞ্জ হয়ে যায়, আমরা বলি ইমব্যালেন্স হয়ে যায়। বিশেষ করে সেরোটোনিন, ডোপামিন, নন এফ্রেপটিন, এগুলো ইমব্যালেন্সের কারণে কিন্তু ডিপ্রেশন হবে। আবার দেখা যায় অনেক হরমোনের কারণে কিন্তু ডিপ্রেশন হয়, বিশেষ করে থাইরয়েড হরমোনের সমস্যা বা যে কোনো হরমোন, থাইরয়েড হরমোন, কর্টিসল বা অন্যান্য গ্রোথ হরমোন বা যেগুলো হরমোনের আছে আমাদের শরীরে, সেই হরমোনের যদি ইমব্যালেন্স হয়, তাহলে কিন্তু ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। মেয়েদের ক্ষেত্রে দেখা যায় মেয়েদের পোস্ট মেনোপজ বা প্রি মেনোপজ সময়গুলোতে কিন্তু ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আবার যখন পিরিয়ড হয় মাসে মাসে, সেই পিরিয়ড হওয়ার আগেও 5-7 দিনের একটা সময় যায়, যে সময়টা কিন্তু অনেক সময় মুড সুইং করে এবং ডিপ্রেশনের সিমটমগুলো দেখা যায়। অনেক সময় দেখা যায় যখন মানুষ অনেক বেশি স্ট্রেসে থাকে, তখন তাদের ব্রেন থেকে কর্টিসল নামক একটা হরমোন রিলিজ হয়। সেই হরমোনে কিন্তু ডিপ্রেশন তৈরি করতে অনেক ভূমিকা পালন করে। অনেক সময় দেখা যায় অনেকে দীর্ঘমেয়াদী অসুখে ভুগে থাকেন, যেমন ডায়াবেটিস, ক্যান্সার বা অনেক শারীরিক বাত ব্যথাজনিত দীর্ঘমেয়াদী পেনের সমস্যা থাকে, সেখানেও কিন্তু ডিপ্রেশন হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে কিছু কিছু ঔষধ, বিশেষ করে যেমন প্রেডনিসোলোন বা এই টাইপের কিছু ঔষধ, যেগুলো আমাদের ডিপ্রেশনের জন্য ভূমিকা পালন করে। আবার কিছু কিছু ঔষধের পাশাপাশি অনেক সময় অনেকেই বিভিন্ন মাদক গ্রহণ করেন, বিশেষ করে ক্যানাবিস, অ্যাম্ফেটামিন, এগুলো থেকে কিন্তু ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এতক্ষণ যেগুলো বললাম, এগুলোকে বলা হয় বায়োলজিক্যাল কারণ। এবার আসুন জেনে নিই সাইকোলজিক্যাল কি কি কারণে ডিপ্রেশন হতে পারে। প্রথমে যে বিষয়টা বলতে চাই তা হচ্ছে নেগেটিভ থটস। অনেকেই নিজের সম্পর্কে, দুনিয়া সম্পর্কে বা ভবিষ্যৎ সম্পর্কে সবসময় নেতিবাচক ধারণা পোষণ করেন। এক্ষেত্রে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। অনেকেই সব কিছুতে একটু পেসিমিজম বা পেসিমিস্টিক থট লালন করেন, সেক্ষেত্রে ডিপ্রেশন বেড়ে যায়। অনেক সময় নিজের সম্পর্কে কারো ধারণা খুব লো হয়, যেটাকে আমরা বলি লো সেলফ এস্টিম। এখান থেকে কিন্তু ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেকেই মানসিক চাপ নিতে পারে না, মানসিক চাপ নেবার ক্ষমতা অনেক কম, স্ট্রেসের সাথে কোপ করার ক্ষমতা অনেক কম, সেক্ষেত্রে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেকেই খুব বেশি পারফেকশনিস্ট, সব কাজ নিখুঁতভাবে করতে চান, প্রতিটি কাজ যেন পরিপাটি হয়, নিজে যেন কোনো ভুল না করি এবং আশেপাশের মানুষজন যেন আমার মতোই চিন্তা করে, তাদের কাজও যেন কোনো ভুল না হয়, এখন সব কিছু পারফেক্ট হতে হবে। এই চিন্তা যাদের মাথার মধ্যে করে সবসময়, তাদের মানসিক চাপ অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। অনেক সময় দেখা যায় ছোটোবেলার বা চাইল্ডহুডের কোনো ট্রমা বা এরপরে পরবর্তীতে কোনো স্ট্রেস, সেটা চাইল্ডহুড বা বড় হওয়ার পরে কোনো নেগলেক্ট, ট্রমা, স্ট্রেস, এগুলো যদি খুব বেশি পরিমাণে থাকে, পরবর্তীতে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এবার আসি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো কি কি আছে। কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে ডিপ্রেশন হতে পারে। বিশেষ করে যদি আমার কাছের কোনো মানুষ মারা যান, বাবা মা বা অন্য কেউ কাছের কোনো মানুষ, সেক্ষেত্রে বলা হয় যে গ্রিফ রিয়াকশন। এটি সাধারণত 6 মাসের মধ্যেই মোটামুটি সহনীয় পর্যায়ে চলে আসে, কিন্তু এটির পরিমাণ যদি খুব দীর্ঘমেয়াদী হয় বা তীব্রতা যদি খুব বেশি হয়, সেখান থেকে কিন্তু ডিপ্রেশন গ্রো করতে পারে। এরপরে যে বিষয়টা হচ্ছে আমাদের স্ট্রেস, যেমন ধরুন একজন মানুষের চাকরি চলে গেছে বা অর্থনৈতিক কষ্টে আছেন বা ডিভোর্স হয়ে গেছে বা খুব একাকিত্ব ফিল করতেছেন, সেখান থেকে কিন্তু ডিপ্রেশন হবার রিস্ক অনেকাংশে বেড়ে যায়। একাকিত্ব বিষয়টা ডিপ্রেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আবার এটা অনেক সময় ভিসিয়াস সাইকেলের মতো ফিল হয়। হ্যাঁ, যে মানুষ একটা ডিপ্রেশনে গেল,
তারপরে কারোর সাথে মিশতে ইচ্ছে করে না, একা থাকতে ইচ্ছে করে, কোনো কিছু করতে ভালো লাগে না, চুপচাপ রুমের মধ্যে থাকতে ইচ্ছে করে। আবার এটিও তার ডিপ্রেশনটা আরও বাড়িয়ে দেয়। তার মানে একটা ভিসিয়াস সাইকেলের মতো এর চক্রের মধ্যে পড়ে যায়। এক কথায় এতক্ষণ যে বললাম 3টি ফ্যাক্টর, একটা হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টর, 2 নম্বরে বললাম সাইকোলজিক্যাল ফ্যাক্টর এবং 3 নম্বরে বললাম এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। এই শেষের দুটি ছাড়াও কিন্তু একটা মানুষের ডিপ্রেশন হতে পারে। শুধু বায়োলজিক্যাল ফ্যাক্টরের কারণেও প্রথমে যেটা বললাম আমি, সেখান থেকেও ডিপ্রেশন হতে পারে। আবার বায়োলজিক্যাল ফ্যাক্টর পজিটিভ ছিল, তার মানে জেনেটিক ফ্যাক্টর তার পজিটিভ ছিল, কিন্তু যদি পরবর্তীতে তার এই দুটো ফ্যাক্টর ঠিকঠাক থাকে তাহলে ডিপ্রেশন নাও হতে পারে। অপরদিকে যদি কারো বায়োলজিক্যাল ফ্যাক্টর পজিটিভ থাকে, পরবর্তীতে আবার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো অনেক বেশি নেগেটিভভাবে যদি ওনার প্রভাব পড়ে, তাহলে ডিপ্রেশনের মাত্রা অনেক তীব্র হতে পারে এবং ডিপ্রেশন অনেক বেশি কষ্টদায়ক হতে পারে। ইদানিংকালে অনেকেই বলেন, বিশেষ করে জেনজি গ্রুপ বলেন আমি ডিপ্রেসড। মানে এই ডিপ্রেসড বা ডিপ্রেশন শব্দটা কিন্তু অনেক সময় বেশি ব্যবহৃত হচ্ছে। আসলে সব ডিপ্রেসড কি আসলে ডিপ্রেশন? ব্যাপারটা এরকম নয়। আমাদের বুঝতে হবে কোনটি মন খারাপ আর কোনটি ডিপ্রেশন। মন খারাপ আর ডিপ্রেশনের পার্থক্য আছে। মন খারাপ তাহলে কি? মন খারাপ হচ্ছে যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। যেমন ধরুন আমার মোবাইলটা হারিয়ে গেল, বা আমি অথবা কোনো একটা বিষয়ে খুব বেশি কষ্ট পেলাম, সেক্ষেত্রে আমার মন খারাপ হতে পারে। এটি মন খারাপ, এটা ডিপ্রেশন না। তার মানে মন খারাপ যে কোনো মানুষের যে কোনো সময় হঠাৎ শুরু হতে পারে এবং এটির তীব্রতা খুব বেশি হয় না এবং বেশি দিন থাকে না, কিছুদিনের মধ্যে আবার ঠিক হয়ে যায়। মন খারাপ অবস্থায় মানুষ অন্য মন ভালো করার কোনো যে বিষয়গুলো, মুভি দেখা বা গান শোনা বা ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, এগুলো কিন্তু ওনার ভালো লাগে। তার মানে মন খারাপ অবস্থায় চাইলে একটা মানুষ মনটা ভালো করতে পারে, পছন্দের খাবার খেতে পারে, পছন্দের কাজ করলে একটু ভালো লাগে। এবং মন খারাপ আর স্যাডনেসে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, সাধারণত কিছুদিনের মধ্যেই এটা আবার ঠিক হয়ে যায়। বলা হয়ে থাকে এটা 7 দিন বা 2 সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম, এই সময়ের মধ্যে আবার বিষয়গুলো ঠিক হয়ে যায়। এবং মন খারাপ বা স্যাড থাকা অবস্থায় ওনার কাজে কর্মে কোনো ব্যাঘাত ঘটে না। মন খারাপ থাকে কিন্তু দৈনন্দিন কাজকর্ম ঠিকঠাক উনি করতে পারেন। অপরদিকে ডিপ্রেশনের ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে এটি হঠাৎ শুরু হয় না, আস্তে আস্তে শুরু হয়। বলা হয়ে থাকে 1 থেকে 2 সপ্তাহ ধরে শুরু হয় এবং 2 সপ্তাহ বেশি থাকতে হবে এবং 9টি সিমটমের মধ্যে 5টি সিমটম থাকতে হবে। ডিপ্রেশন সবসময় একই রকম মুড থাকে। ডিপ্রেশন থাকা অবস্থায় মন কোনোভাবে ভালো করা যায় না। একবার খারাপ হলে সে মন আর কোনোভাবে গান শুনে হোক, খাওয়া দাওয়া করে হোক, বাইরে ঘুরতে যেয়ে হোক, কোনোভাবে মন খারাপের অবস্থা থেকে বের হওয়া যায় না এবং ওনার দৈনন্দিন কাজকর্মের খুব বেশি ব্যাঘাত ঘটে। উনি চাইলেও এখান থেকে স্বাভাবিক জীবনে ওনার চলাফেরা করতে, অফিস করতে, বাসার কাজ করতে উনি পারেন না। ওনার খুব বেশি কষ্ট হয়। 24 ঘন্টা একই রকমই মুড থাকে এবং ডিপ্রেশন সাধারণত কিছুদিনের মধ্যে ভালো হয় না, এটা লং টাইম থাকে এবং ডিপ্রেশন বলা হয়ে থাকে চিকিৎসার পরেও কয়েক মাস লাগে মোটামুটি স্বাভাবিক অবস্থায় ফিরতে। তার মানে সব ডিপ্রেশনই ডিপ্রেশন নয়। তার মানে কিছু ক্ষেত্রে আমাদের মন খারাপকেও আমরা ডিপ্রেশন বলে চালিয়ে দিই। তার মানে মন খারাপ এবং ডিপ্রেশন বা স্যাডনেস এবং ডিপ্রেশন পার্থক্য বুঝতে হবে। যদি সত্যি একজন মানুষ ডিপ্রেশনে থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। যদি মৃদুমাত্রা ডিপ্রেশন হয় তাহলে কাউন্সেলিং যথেষ্ট। যদি মাঝারি থেকে তীব্র মাত্রার ডিপ্রেশন হয় সেক্ষেত্রে ঔষধ এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপি একসাথে নিলে সেটির ফলাফল ভালো হয়।